হ্যালো দেয়ার স্টুডেন্ট, ডাব্লিউপিএসআই ফিলি 2025-এর আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমাদের চতুর্থ ভিডিও। চলো দেখে নেই এই ভিডিওর গুরুত্বপূর্ণ অঙ্কগুলি কি কি। দেখো, সবার প্রথমে যেই অঙ্কটি রয়েছে, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রের বয়স বর্তমানে কত বছর? ঠিক আছে, যখন আমরা অঙ্ক পাবো না, বেশিরভাগ অঙ্ক আমাদের অপশন টেস্ট মেথডে করার চেষ্টা করতে হবে। কারণ পরীক্ষা মানে অঙ্ক করার সময় নয়, পরীক্ষা মানে কত কম সময়ে আমরা উত্তর নির্ণয় করব তার সময়ে। ঠিক আছে, চলো আমরা অপশন টেস্ট মেথড ব্যবহার করি বা প্রয়োগ করি। কি বলেছে? পিতা আর পুত্রের মধ্যে সম্পর্কিত এই অঙ্কটা। তাহলে পিতা মানে ফাদার এবং সন পুত্র। হ্যাঁ, কি বলেছে? পিতা পুত্র থেকে 30 বছরের বড়, মানে এদের দুজনের বয়সের ডিফারেন্স, পিতা আর পুত্রের বয়সের ডিফারেন্স কত? 30 বছর। আমি তোমার থেকে 10 বছরের বড়, তার মানে কিন্তু এটাই বোঝায় যে আমার আর তোমার বয়সের ডিফারেন্স 10 বছর। তো এখানে পিতা 30 বছরের বড়, তার মানে বোঝায় পিতা আর পুত্রের মধ্যে বয়সের ব্যবধান 30 বছর। ঠিক আছে, এখন বলেছে, এখন দেখো এই কথা বলেছে এবং বর্তমান বয়সটা কিন্তু দেয়নি। আমরা মনে করি এটা বর্তমান বয়স, পিতা পুত্রের এটা বর্তমান বয়স। ঠিক আছে, এবং বর্তমান সময়ে ডিফারেন্স 30 বছর। তারপর কি ঘটনা ঘটেছে? 10 বছর পর, 10 বছর পেরিয়ে গেল। ঠিক আছে, দুজনের 10 বছর পেরিয়ে গেল। 10 বছর পরে বয়স কত জানি না, কিন্তু কি বলেছে? পিতার বয়স পুত্রের 3 গুণ। তার মানে কি বোঝায়? পুত্র যদি 1 হয় তাহলে পিতা কত হবে? 3। এটি বলেছে 10 বছর পর তাদের বয়সের কিন্তু এটা রেশিও। তাহলে বলেছে পুত্রের বর্তমান বয়স কত নির্ণয় করতে বলেছে। আমরা কি বললাম? প্রথমে অপশন টেস্ট করব। তাহলে অপশন টেস্ট করার অর্থ হচ্ছে অপশন থেকে উত্তর নির্ণয় করব। আমরা মনে করি যে বর্তমানে পুত্রের বয়স 5 বছর। দেখো, যদি বর্তমানে পুত্রের বয়স 5 বছর হয় তাহলে পিতার বয়স অবশ্যই কত হবে? 35 হবে। কেন? যেহেতু বয়সের ডিফারেন্স 30 বছর, তার মানে পুত্রের থেকে পিতা 30 বছরের বড়, মানে পিতার বয়স 35 বছর। এখন 10 বছর পর কি ঘটনা ঘটেছে? 10 বছর পর তাদের বয়স কিন্তু দুজনেরই 10 বছর বৃদ্ধি পাবে। দেখো, 10 বছর পর পিতার বয়স কত হবে? ফাদারের বয়স হবে, ফাদার আর সন 10 বছর পরে পিতার বয়স হবে কত? 45, যদি বর্তমানে 35 হয়। এবং সন মানে পুত্রের বয়স হবে কত? 5, 10, 15 বছর। এটা 10 বছর পরের বয়স। ঠিক আছে, এই দেখো, তাহলে 15 আর 45 রেশিও কত? দেখো 3:1, যা এই রেশিওটাকে সমর্থন করছে। কোন রেশিওটা? যেটা প্রশ্নে দেওয়া রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম কি, যদি পুত্রের বয়স বর্তমান বয়স 5 ধরা যায়, তাহলে কিন্তু যে অঙ্কের মধ্যে যে তথ্যগুলো আছে সেগুলো প্রমাণিত হয়। মানে 10 বছর পর 45 আর 15 বছর, এবং 45 আর 15 অনুপাত কত? 3:1। তাই আমরা বলতে পারি যে এই নাম্বার অপশনটি সঠিক। তুমি 8 ধরে করো, ঠিক আছে, তুমি বলতে পারো যে 8 আর 7 কেন হবে না। তোমরা ট্রাই করে দেখবে, কখনোই কিন্তু এই রেশিওটা আসবে না কিন্তু। হ্যাঁ, পরীক্ষার সময় আমরা কিভাবে বুঝবো? এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, যেমন মনে করো পিতার বয়স যদি পুত্রের বর্তমান বয়স যদি 8 হতো, তাহলে পিতার কত হতো? 38 হতো, তাই তো? 10 বছর পরে কত হতো? 10 বছর পরে হতো এটা 48, তাই তো? এবং পুত্র হতো কত? 18 হতো। দেখো, কোনোভাবেই 48 আর 18 রেশিও 3:1 আসে না, তাই এটি উত্তর হওয়ার সম্ভাবনা নেই। ঠিক একইভাবে এটিও উত্তর হতে পারে না। তোমরা নিজেরাই করে দেখবে এই মেথডে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক আমরা দেখে নেই। কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 নম্বর ফেলে কোনো ছাত্র কৃতকার্য হয়। ঠিক আছে, তাহলে আমরা তারপরে কি বলেছে? একটি ছাত্র 368 নম্বর পায় এবং 8% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়। কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? দেখো, এটি একটি কমন অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা কি করেছিলাম, যে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত সেই কথা না বলেছে, পরীক্ষায় ছাত্র সর্বোচ্চ কত নম্বর পেতে পারে। দেখো, একই জিনিস কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে। তাহলে পরীক্ষায় সর্বাধিক যত নাম্বার কোনো ছাত্র তো সেটাই পেতে পারে, তার মানে আমাদের টোটাল নাম্বারটা
বের করতে বলেছে, হয়তো ভাষাটা অন্য হয়ে বলেছে, তার মানে মূল কথা আমার এক্সামের যে টোটাল মার্কস সেটা বের করতে হবে। চলো আমরা এটা অনেকভাবে করতে পারি। তো আমি একটা কমন ইজি কনসেপ্ট দিই তোমাদের, চলো দেখে নেই সেই কনসেপ্টটা কি। প্রথমে কি বলেছে, 5 নাম্বার। কত বলেছে 5 নাম্বার? দেখো 460 বলেছে, এটা 5 নাম্বার, তাই তো। এবং পরে কি বলেছে, 368 পায় এবং 8% কমের জন্য অকৃতকার্য হয়, মানে ফেল করে যায়। দেখো একটা কমন ছোট্ট একটা উদাহরণ দেই। মনে করো তুমি 10 পেয়েছো, তুমি বললে আমি 10 পেয়েছি, 5-এর জন্য ফেল করে গিয়েছি। তার মানে আমি কি বুঝি, 10 পেয়েছো 5-এর জন্য ফেল, তার মানে পরীক্ষায় 5 নাম্বার ছিল কিন্তু 15। আমরা এটা বুঝতে পারি। তোমাকে কেউ বললো কিরে পাস করলি, তুমি বললে 10 পাইছি রে, 5-এর জন্য পাস করতে পারলাম না, তার মানে কি বোঝায় 5 নম্বর 15। তাহলে এখানে কি বলেছে, 368 নম্বর পেয়েছে কিন্তু 8% কম নম্বরের জন্য অকৃতকার্য। দেখো তুমি মাধ্যমিক দিয়েছো, দেখো মাধ্যমিকে তোমরা কেউ 60, কেউ 30, সরি কেউ 60, কেউ 40, কেউ 50 নম্বর পেয়ে পার্সেন্ট নম্বর পেয়েছো। এই 60, 30% বা 40% যাই হোক না কেন, সেটা কিন্তু একটা আসলের নাম্বার, তাই তো, আসলের সাপেক্ষে পেয়েছো। তাহলে এখানে আমরা একটা কাজ করি, তাহলে এই যে 8% নম্বর কম পেয়েছে না, এটাও কিন্তু একটা টোটাল নাম্বারের নাম্বার, কিন্তু টোটাল যা নাম্বার তার 8% নম্বর কম পেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, চলো এখানে একটা কাজ দেখে নাও। আমি কি বললাম, 10 পেয়েছি, 5-এর জন্য ফেল, তাহলে 5 নম্বর কত, 15। ঠিক একইভাবে কত পেয়েছে সে, 368 নম্বর পেয়েছে, তাই তো। এবং 368 নম্বর পেয়েছে এবং 8% কম, তাহলে কত কম পেয়েছে, দেখো এখানে শুধু 8 যদি বলতো তাহলে আমরা ডিরেক্ট 8 লিখে দিতাম, ডিরেক্ট 8 বলিনি, 8%। এবং 8% কি হয়, একটা আসলের নাম্বার, তাহলে টোটালের 8% নাম্বারও কম পেয়েছে কিন্তু, তাই তো। 368 পেয়েছে, পাস করেনি, কেন পাস করেনি, 8% নাম্বার কম পেয়েছে, 8% কার, টোটালের পাবে, তাই তো। তাহলে আমরা এটাও কিন্তু 5 নাম্বার, এটাও 5 নাম্বার। এখন নিয়ম অনুযায়ী জানি আমরা সেম জিনিস ইকুয়াল করি, তাই তো। আমরা ইকুয়াল করে দিই, 368 প্লাস টি ইন্টু 8% ইকুয়াল 460। তাহলে টি 8%, ঠিক আছে, টি ইন্টু 8%, তাহলে 460 মাইনাস 368, ঠিক আছে। তাহলে টি 8%, মানে ইন্টু সম্পর্ক জানো, তাহলে কি 292 বিয়োগ করলে কত হয়, 92, তাই তো। তাহলে এখানে আমরা সাইড চেঞ্জ করব, তাহলে টি ইকাল টু কি হচ্ছে, দেখো এখানে 92, নিচে 100 আসবে, উপরে দুটো শূন্য চলে যাবে, আর নিচে কি আসবে, 8 আসবে, তাই তো। তাহলে এখন ক্যালকুলেশন করলেই আমরা উত্তরটা পেয়ে যাব, কিন্তু এখানেও একটা স্পেশাল টেকনিক্যাল পয়েন্ট আছে, এখানে অনেকজন অনেকভাবে ক্যালকুলেশন করব। আমি নর্মাল ওয়েটা প্রথমে বলি। আমরা কি করলাম, 4 দিয়ে, 4 দুগুণে 8, ঠিক আছে, 4 দুগুণে 8, 3 4 12, ঠিক আছে, 4 দুগুণে 8, 1 3 4 12, তারপরে 2 50 100। তাহলে গুণ করব, গুণ করলে কি হয়, টোটাল টি ইকাল টু 3 5 15, হ্যাঁ, 5 দুগুণে 10 11, তাহলে কত আসলো, 1150। তাহলে আমরা বলতে পারি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত, 1150। তাহলে এ নম্বর অপশনটি সঠিক, ঠিক আছে। তো এখানে আমি একটা কথা যে বললাম, আমরা এভাবেও ক্যালকুলেশন করতে পারি। আরেকটা টেকনিক্যাল পয়েন্ট বলে দিই, যেটা জানলে তোমাদের ক্যালকুলেশন করাটা মানে কাটাকাটি খুব একটা করতে হবে না, খুবই সহজ পদ্ধতি। কি পদ্ধতি, প্রথমে একটা আমি এক্সাম্পল দেখিয়ে দিই। এখানে দেখো, মনে করো 15/3 রয়েছে, তাই তো। এটা আমরা জানি সবাই অ্যান্সার 5 আসবে, তাই তো। অ্যান্সার কিন্তু 5, 15কে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার 5 হয়। এখন দেখো আমাদের এক্সামে কিন্তু অপশন দেওয়া থাকে, তাহলে এটা যদি এক্সামের কোশ্চেন হতো নিশ্চয়ই অপশনে 5 থাকতো। তাহলে নিচে এটার সাথে যেটা গুণ করলে উপরে, দেখো 15কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়, তার মানে আমরা কি বলতে পারি, আবার রিভার্স প্রসেসে 3 দিয়ে 5কে গুণ করলে 15 হয় কিন্তু। তাহলে এই অঙ্কটাই যদি অপশনে থাকতো না, তাহলে 3 দিয়ে যাকে গুণ করলে 15 হয় সেটাই কিন্তু অ্যান্সার। তাহলে এই প্রসেসটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি করব, দেখো 92, ঠিক আছে, টি ইকাল টু 92 ইন্টু উপরে 100 ছিল, নিচে কি ছিল, 8 ছিল, তাই তো। তাহলে দেখো আমরা বুঝতে পারলাম উত্তরে অবশ্যই শূন্য থাকবে, এই দুটি অপশনে শূন্য রয়েছে, তাহলে এই দুটি উত্তর হতে পারে। আমরা কি করব, তাহলে 8 8-এর সাথে কত গুণ করলেন
2 বা 92 আসে, ঠিক আছে, সেটা আমরা দেখব। দেখো এখানে এই দুটো অপশনে কিন্তু দুটোই কিন্তু 50 রয়েছে কিন্তু, তাই তো? তাহলে 8-এর সাথে শূন্যকে বাদ দিয়ে হিসাব করবো সবসময়, হ্যাঁ, শূন্যগুলোকে বাদ দিয়ে দেবো এই প্রসেসটা করতে গেলে। তাহলে দেখো 8-এর সাথে 5 দুই ক্ষেত্রেই 5 গুণ করলে কি হয়, শূন্য আসে কিন্তু, হাতে 4 হয়, তাই তো? 5 40, হাতে 4। এখন দেখো 3 24, 24-এর সাথে 4 গুণ করলে কোনোদিন কিন্তু 2 আসে না কিন্তু, তাই এটি উত্তর হয় না। দেখো 5 40 শূন্য, হাতে 4। এবার 8-এর সাথে কিন্তু তুমি যদি 1 গুণ করো, 8 কে 8, হাতে 4, 8 4 12, 2 চলে আসে, তাহলে এটি হবে উত্তর। এটা ক্যালকুলেশনের স্পেশাল ট্রিক। সবাই আমরা অঙ্ক করতে পারি কম বেশি, কিন্তু ক্যালকুলেশন স্পিড যার বেশি তার অঙ্ক সহজে এবং কম কম সময় হবে। তার জন্য আমাদের টেকনিক্যাল পয়েন্টগুলো জানতে হবে, ঠিক আছে? যদি ব্যাপারটি না বুঝো কমেন্ট করবে, আবার বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে অন্য কোনো অঙ্কের মাধ্যমে। চলো দেখে নেই পরবর্তী অঙ্কটি কি। একটি ট্রেন 36 কিমি পার ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় কত নেবে? দেখো প্রথমেই একটা জিনিস আমরা বুঝে নেব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। কি দেখো এখানে ডিস্টেন্সটা ট্রেনের প্ল্যাটফর্মের মিটারে রয়েছে, সময়টা সেকেন্ডে রয়েছে। তাহলে অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে আমরা ভাববো যে এটাকে কনভার্ট করতে হবে কি, স্পিডটা কিসে দেওয়া রয়েছে, 36 কিমি আওয়ার এটা দেওয়া রয়েছে। স্পিডটাকে চেঞ্জ করতে হবে মিটার পার সেকেন্ড, কারণ বাকি যে ইউনিটগুলো মিটার পার সেকেন্ডে রয়েছে, মিটার আর সেকেন্ডে রয়েছে, তাই তো? তাহলে আমরা কি জানি 36 কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে হলে কি হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? আমরা পরীক্ষার সময় গুণটাও করব না, ডিরেক্ট মনে মনে করব, হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড, কারণ আমরা দেখার সঙ্গেই বুঝতে পারতেছি 18 দুগুণী 36, 5 দুগুণী 10। এক্সামে কিন্তু এই স্টেপগুলো করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা অঙ্ক অনেকভাবে বুঝতে পারি। আমি একটু অঙ্কটা ফরওয়ার্ড প্রসেসে, তোমরা তো করোই, আমি একটু রিভার্স প্রসেসে আমি অঙ্কটা বোঝাই, ঠিক আছে? রিভার্স প্রসেস মানে কি, যে আমার উত্তর কি বের করতে বলেছে সেটা দেখি। উত্তর কি, সময় বের করতে বলেছে, টাইম বের করতে বলেছে। এবং টাইম বের করার সূত্র আমরা কি জানি, টাইম বের করার সূত্র আমরা জানি, আমরা কি জানি, স্পেশালি এস ইকাল টু ডি বাই এস। এটা আমরা টাইম বার করার সূত্র জানি, কারণ স্ট্যান্ডার্ড সূত্রটা কি, এস ইকাল টু ডি বাই টি, মানে স্পিড বার করার সূত্র নর্মালি এটা হয়, ঠিক আছে? স্পিড ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম ইকাল টু কী হবে, ডিস্টেন্স বাই স্পিড। মানে আমার টাইম বের করতে গেলে ডিস্টেন্স প্রয়োজন আর স্পিড প্রয়োজন, ঠিক আছে? টাইম অ্যান্ড ডিস্টেন্সের সূত্রটার সাহায্যেই আমরা ট্রেনের সব অঙ্ক, তারপরে নৌকা স্রোতের অঙ্ক সব করতে পারি। তো এখানে ডিস্টেন্স প্রয়োজন। ডিস্টেন্স বলতে কি, আমার কি বলেছে, ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। আর আমরা জানি ট্রেনের অঙ্কের ক্ষেত্রে শর্তানুযায়ী একটা ট্রেন যদি কোনো যদি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তার অর্থ কি, সে তার নিজের দৈর্ঘ্য, মানে রেল বডি, হ্যাঁ, টি বলছি না, কারণ টি ফর টাইম ধরেছি, রেল নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে আর প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, ঠিক আছে? আর এস মানে স্পিড। প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, এবং প্ল্যাটফর্ম বললে প্ল্যাটফর্ম, সেতু বললে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমরা জানি কিন্তু 55 মিটার, স্পিডও আমরা পেয়েছি 10 মিটার, কিন্তু রেল বা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই। তো ট্রেনের দৈর্ঘ্যটা কিন্তু আমার বের করতে হবে। দেখো ট্রেনের দৈর্ঘ্য বের করব, এবং ট্রেনের দৈর্ঘ্য বের কীভাবে করতে পারি। দেখো প্রথমেই একটা কথা বলেছে, ট্রেনটি 10 সেকেন্ডে এক ব্যক্তিকে অতিক্রম করে। আর আমরা জানি ব্যক্তিকে বা গাছকে বা খুঁটিকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ডিস্টেন্স, ঠিক আছে, ডি ইকাল টু এস টি, আমরা ডিস্টেন্স বা দৈর্ঘ্য বের করব, ট্রেনের দৈর্ঘ্য বের করব, দূরত্ব। এখানে ডি ফর দূরত্ব বলতে আমরা দৈর্ঘ্য বুঝে নেব, ঠিক আছে? স্পিড কত, 10 দেওয়া রয়েছে। আর ট্রেন কয় সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে, 10 সেকেন্ডে, তাই তো? তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 10 10 100 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত মিটার, 100 মিটার। কিন্তু দেখো আমি ডি ইকাল টু এস টি ট্রেনের জন্য কোনো স্পেশাল সূত্র ইউজ করিনি,
টাইম অ্যান্ড ডিস্টেন্সের সূত্রের সাহায্যে 100% টেনের অঙ্ক করা যায়। যদি না পেরে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের শিখিয়ে দেবো। নতুন কোনো সূত্র জানতে লাগবে না, জাস্ট একটা সূত্রের সাহায্যে হোল চ্যাপ্টারের অঙ্ক হয়ে যাবে। মানে একটা সূত্র বলতে কি, এই সূত্রের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। ট্রেন বলতে এখানে আর বোঝাচ্ছে রেল, কত লিখবো এবার 100 লিখবো। আর প্ল্যাটফর্ম কত 55 দেওয়া রয়েছে, এস কত 10, তাহলে 155/10। আর আমরা জানি কি নিচে 1 এর পরে যদি শূন্য থাকে তাহলে কি হয়, আর ভাগটা করতে হয় না, 15.5 আসলো। আর 15.5 মানে কি জানি, সরি এখানে একটা অপশন উঠে নিই, দেখে নেই। হ্যাঁ, এখানে একটা হাফ আসবে। ঠিক আছে, এক্সামের কোশ্চেনটায় দেখবে এখানে হাফ, এটা মিস্টেক হয়ে গিয়েছে। 15 সমস্ত 1/2, তার মানেই বোঝায় 15.5। 15.5 বলতেই বোঝায় এটা। ঠিক আছে, কেন বোঝায় জানো, এটা আমি বলছি না আর। তো আমাদের সঠিক উত্তর কোনটি, বি নাম্বার অপশনটি সঠিক। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট এই সূত্রটা মনে রাখবে। আর টেনের সব অঙ্ক হয়ে যাবে 100%। কোনো স্পেশাল ট্রিক যদি না জানো বা বেসিক কনসেপ্ট যদি না জানো, জাস্ট এটুকু জানলেই তুমি সব অঙ্ক পারবে। যারা অঙ্ক পারে কোনো অসুবিধা নেই, যারা চাকরি পেতে চাও কিন্তু অঙ্ক নিয়ে খুব চিন্তিত, তাদের জন্য আমার এই সাজেশন। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। দেখো এটি একটা কমন ক্যালকুলেশন, সবাই পারি। ঠিক আছে, তো বলার কিছুই নেই। আমরা কি করব, এখানে দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি আছে 0.4। এই অঙ্কটা মুখে মুখেই হয়ে যায়, হ্যাঁ, তবু আমি করে দিচ্ছি। এই অঙ্কটা সমাধান করার প্রয়োজন নেই। এক ঘর পরে দশমিক, এখানেও এক ঘর পরে দশমিক, দশমিক দশমিক উঠে যায়, আমরা জানি। সেম দশমিক উঠে গেলে কি হয়, 4×15 কি হবে 60। 4 দিয়ে 15 1.5কে গুণ করব। এবং মনে রাখবে অনেকে দশমিক দেখলে ভয় পায়। দশমিক যখন এইসব ক্যালকুলেশনে দশমিককে দশমিক ভাববে, দশমিক নেই। আমরা দশমিক উঠে গেল, তারপরে ভাববো এখানে দশমিক নেই, তাহলে 4×15 কত 60, মানে 60। গুণ করার পর কি করব, কয় ঘর পরে দশমিক রয়েছে দেখো, এক ঘর পরে, তো আমরা বসিয়ে দিলাম এক ঘর পরে দশমিক। দশমিকের পরে শূন্য কোনো ভ্যালু নেই, আর নিচে কি রয়েছে 2 রয়েছে, তাহলে কত হবে 3। আর কি বলবো, তাহলে ডি নাম্বার অপশন সঠিক। এই অঙ্কটা মুখে মুখেই হয়ে যায়, তবু আমি তোমাদের সলিউশন করে দেখিয়ে দিলাম। চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। কি রয়েছে 9408 ডিভাইডেড √(?336)। দেখো এটিও একটি ইজি অঙ্ক। মানে এই যে এখানে কোশ্চেন মার্কে কত হবে সেটা বের করতে বলেছে, এবং কোশ্চেন মার্কের উপরে কি আছে, √() রয়েছে, তাই তো। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যেটা উত্তর বার হবে, √() বলতে কি বোঝাচ্ছে, তার বর্গমূল হয়, বোঝাতে চেয়েছি। ঠিক আছে, তো এখানে √() বর্গমূল হয়, তাহলে এখানে দেখো বুঝতে 4টা অপশন রয়েছে। দেখো 28-এর যদি √() দেই, ডেফিনেটলি কোনো ভ্যালু পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে সেটি হওয়ার সম্ভাবনা নেই। বি নাম্বার অপশন 26 √() দেই, 26-এরও ডেফিনেট কোনো বর্গমূল নেই, তাই এটি উত্তর হওয়ার সম্ভাবনা নেই। বা থাকলো কি সি আর ডি। দেখো সি 676, এখন এটার বর্গমূল কত, তুমি যদি বর্গমূল বের করতে চাও তাহলে তো অবস্থা শেষ, বা যদি এক্স ধরতে চাও তবুও অবস্থা শেষ। এক্স ধরা অঙ্ক করা, সাধারণত পরীক্ষায় এক্স ধরে অঙ্ক করব না, কিছু কিছু ক্ষেত্রে করতে পারি, কিন্তু ওভারঅল আমরা স্কিপ করব এক্সকে। তাহলে এটা যদি আমরা এখন এক্স ধরি বা কিছু ধরি, তাহলে অঙ্ক এই অঙ্কটাই যদি আমরা এক্স ধরে করি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আমরা অপশন টেস্ট করছি, তাহলে এখন দেখো 676 এর বর্গমূল কত, আমরা কি বের করব, বের করলে চলবে না। একটা কথা মনে রাখবে, 1 to 29 স্কোয়ার। ঠিক আছে, 1 to 29 স্কোয়ার মনে রাখবে, তাহলে অনেক ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশন খুব সহজ হয়ে যাবে, ম্যাথের ক্ষেত্রে এবং রিজনিংয়ের ক্ষেত্রে। তাহলে দেখো 676 এর বর্গমূল কত 26, আবার 784 এর বর্গমূল কত আর 28। দেখো এই অঙ্কটিকে আমরা কি অপশন টেস্ট করে অ্যান্সার নির্ণয় করব। তাহলে আমরা এগুলো বর্গমূল পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এখানে বসিয়ে দেব। আমরা তাহলে কি বললাম 9408 ডিভাইডেড কত 20, মানে এখানে হয় 28 হবে, নয় 26 হবে, 336। তো হয় এখানে 28 হবে, নয় 26 হবে, তাই তো।
তাহলে কি আমরা এখন ভাগ করতে যাব? না, আমরা ভাগও করব না। যেহেতু এক্স ধরিনি, আমরা ভাগও করব না। তাহলে কি করব? একটু আগে একটা অঙ্কে বললাম না, সাপোজ এরকম থাকতো 15 ড্যাশ ইকাল টু 5। যদি অপশন থাকতো 3, 6, 9। দেখো আমরা এই যে অঙ্কটি রয়েছে না, 15কে কত দিয়ে ভাগ করলে 3 হয়? আমরা মুখে মুখেই বলতে পারি 3। তা সহজ। তার কিন্তু আমি এখানে বলছি কেন, বলার কারণটা কি? বলার কারণটা এটা, আমরা রিভার্স প্রসেসে আমরা ক্যালকুলেশন করব। ফরওয়ার্ড প্রসেসে আমরা সবাই করি, আমরা রিভার্স প্রসেসে ক্যালকুলেশন করব। কি দেখো, এই অঙ্কটির যদি অপশন দেওয়া থাকতো তাহলে কি এটার উত্তর 3 হবে আমরা জানি। তার মানে যেটি উত্তর হবে তার সাথে এটা গুণ করলে, ঠিক আছে, সরি আমি কি বললাম, এটি 3 হবে। যেটি উত্তর হবে তার সাথে গুণ করলে আমার এটা পাওয়া যাবে, মানে ভাজ্যটা পাওয়া যাবে, যেটা উত্তর হবে। তার মানে এখানেও বুঝতে পারতেছি, যেটা উত্তর হবে তার সাথে এটা গুণ করলে, ঠিক আছে, হয় 28-এর সাথে গুণ করব, নয় 26-এর সাথে গুণ করব। গুণ করলে কটা পাবো, কোনটা পাবো? 9408 এই সংখ্যাটা পাবো। তো গুণের ক্ষেত্রেও আমরা দেখব ইউনিট ডিজিট চেক করব। হ্যাঁ, আমরা জানি ইউনিট ডিজিট মেথড। তাহলে দেখো 6-এর সাথে যদি 6 গুণ করি কখনো কিন্তু 8 আসে না, তাই এটি উত্তর হবে না। একমাত্র 8-এর সাথে 6 গুণ করলে কিন্তু 8 আসে, তাহলে এইটি উত্তর হতেই, তাহলে এটি মানে এই যে ডি নাম্বার সঠিক উত্তর হতেই হবে কিন্তু। আশা করি বুঝতে পারলে। আমরা এক্ষেত্রে এক্স ধরবো না, আমরা অপশন টেস্ট মেথড প্রয়োগ করব। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে না পারো, অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বা আমাদের অঙ্ক বোঝাতে গিয়ে কোন জায়গাটায় কোনো অসুবিধা বা ভুল ত্রুটি হচ্ছে কি না অবশ্যই জানাবে, যে স্যার বা দাদা এই জায়গায় অসুবিধা হয়। আমরা তোমাদের সাজেশনটা চাই, যাতে আরও তোমাদেরকে ভালো করে অঙ্ক বোঝাতে পারি। যাই হোক, আমাদের ভিডিও এবং আমাদের অঙ্কগুলি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো করে পড়াশোনা করো, প্র্যাকটিস করো। আবার পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।